WBSLST ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থী এবং ক্লাস 11-12 সায়েন্সের ছাত্রছাত্রী যাদের কেমিস্ট্রি বিষয় রয়েছে তাদের জন্য আমি খুব সহজ করে চ্যাপ্টার ওয়াইজ জিস্ট বানিয়ে আলোচনা করি, তাদের খুব কাজে লাগবে। আজকে আমি আলোচনা করছি পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের সিলেবাসে প্রথমে রয়েছে ক্লাসিফিকেশান অফ এলিমেন্ট। আমরা চলে আসি যে আমরা চারটা ব্লকে ভাগ করি। আমরা পিরিয়ডিক টেবিল যে রয়েছে টোটালটা তাকে আমরা চারটি ব্লকে ভাগ করি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লক। চিনব কী করে একটা মৌল এস ব্লক কিনা চিনব কী করে, বা পি ব্লক কিনা চিনব কী করে, একটা ইলেকট্রনিক কনফিগারেশান যদি দেয়া থাকে তাহলে আমরা চিনব কী করে। তাহলে আমরা যদি এস ব্লকের কথায় আসি, যে সমস্ত মৌলের বহিস্থ ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন এস কক্ষে রয়েছে তারাই এস ব্লক হবে। আমরা একটা যদি এক্সাম্পল ধরে নেই, ধরো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s1, কারণ 11 ইলেকট্রন হয়ে গেছে। তাহলে বহিস্থ ইলেকট্রন আমরা বা যোজ্যতা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি 3s1 বা এসে রয়েছে। তাহলে এইভাবে আমরা চিনতে পারবো যদি বহিস্থ ইলেকট্রন এসে থাকে তাহলে আমরা বলবো ওটা এস ব্লক মৌল। এবারে এস ব্লক মৌল হতে গেলে এসে তো আমাদের ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে এস কক্ষকে, তা সেই কারণে এসে যদি একটা ইলেকট্রন থাকে তখন হয়ে যাবে 1 নম্বর শ্রেণী, আর এসে যদি দুটো ইলেকট্রন থাকে তখন হয়ে যাবে 2 নম্বর শ্রেণী। তাহলে এস ব্লক মৌল বলতে গেলে আমরা যদি শ্রেণী অনুযায়ী জানার চেষ্টা করি যে কোন কোন শ্রেণী এস ব্লক, তাহলে উত্তর হবে 1 নম্বর এবং 2 নম্বর। সেই কারণে এস ব্লক মৌলের যদি বহিস্থ সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতে দেয় বা জানতে চায় পরীক্ষায়, তাহলে হবে কি NS 1 থেকে 2, মানে NS1 হলে 1 নম্বর শ্রেণী, NS2 হলে 2 নম্বর শ্রেণী। তাহলে দুটো শ্রেণীকে যদি একবারে বোঝানোর চেষ্টা করা হয় তাহলে হবে NS 1 থেকে 2। এবারে চলে আসি পি ব্লক মৌল। পি ব্লক মৌল একটা আমরা সবাই জানি 13 থেকে 18 নম্বর শ্রেণী। এবার পিতে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে, পিতে 6টা ইলেকট্রন থাকে। তাহলে পিতে এক এক করে ইলেকট্রন ভর্তি হয়ে 6 পর্যন্ত থাকবে, তাহলে 6টা শ্রেণী তো হবে। পিতে 1 থেকে শুরু হয়ে যখন 6টা ইলেকট্রন ফিল আপ হবে তাহলে 6 নম্বর 1 মানে 6টাই শ্রেণী পাবো পি ব্লকের। এবারে কোন কোন শ্রেণী হবে পি ব্লকের, আমাদের পি ব্লক হবে 13 থেকে 18 নম্বর শ্রেণী। এবারে পি ব্লক মৌলে যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে চাই তাহলে আমরা কি লিখব, তার আগে আমরা একটা উদাহরণ হিসেবে আলোচনা করে নিই। কার্বন মৌলের পারমাণবিক সংখ্যা আছে 6। তাহলে 6 যদি হয় তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2, 6টা হয়ে গেল। তাহলে এখানে দেখো আমাদের বাইরের কক্ষ কোনটা, বাইরের কক্ষ অনেকে ভুল করে বলে দিবে 2p, না 2p কোনো কক্ষ নয়, 2p হচ্ছে উপকক্ষ। বাইরের কক্ষ হচ্ছে 2, মানে কক্ষ সবসময় সংখ্যায় হয় 1 2 3 এটাই। তা বাইরের কক্ষ 2 যদি হয় তা 2-এর 2sও রয়েছে 2pও রয়েছে। সেই কারণে আমরা বাইরের কক্ষের যখন ইলেকট্রন বিন্যাস বলবো এসও লিখবো পিও লিখবো। এসে তো অলরেডি দুটো ইলেকট্রন রয়েছে, পিতে আমরা এবারে এই ইলেকট্রনগুলো 1 থেকে 6 ভর্তি হবে। তাহলে দেখো আমরা যদি বলি যে বি ব্লকের বহিস্থ ইলেকট্রন কী হবে, উত্তর হবে NS2, এসে দুটো অলরেডি রয়েছে NS2 NP 1 থেকে 6। তাহলে এই হচ্ছে পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। আর পি ব্লক মৌল মানে 13 থেকে 18 নম্বর শ্রেণী, মানে ডান দিকে একবারে রয়েছে। এবারে পি ব্লক মৌলের মধ্যে আমরা যদি জিজ্ঞেস করি যে হ্যালোজেন মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে, আমাদের জানতে হবে যে হ্যালোজেন মৌলটা কত নম্বর শ্রেণী। আমরা অনেকেই জানি হ্যালোজেন মৌল হচ্ছে 17 নম্বর শ্রেণী। তা 17 নম্বর শ্রেণীর মৌল মনে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন থাকবে। তা 7টা ইলেকট্রন হতে গেলে তাহলে এসে অলরেডি দুটো ইলেকট্রন রয়েছে,
বাইরের কক্ষ মানে এসেও দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে আর পিতে কটা থাকবে? পিতে থাকবে 5টা। তাহলে NH2NP5, এটা যেন ভুল না হয়। অনেকে 7টা মনে ভাববে যে পিতে 7টা থাকবে, না, পিতে 7, পিতে এসে অলরেডি দুটো ইলেকট্রন রয়েছে, আর পিতে 5টা হলে টোটাল বাইরের কক্ষে হবে 7টা, আর তখন হয়ে যাবে শ্রেণী সংখ্যা 17। যদি আমরা বলি যে নিক্টোজেন মৌল, নিক্টোজেন মৌল আমরা 15 নম্বর শ্রেণীকে বলি। নিক্টোজেন মৌল আমরা 15 নম্বর শ্রেণীকে বুঝি। তাহলে 15 নম্বর মানে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকবে। তাহলে তখন তার সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে? তাহলে NH2 মানে এসে দুটো অলরেডি আর রয়েছে, তাহলে NP3, NH2NP3। অনেকে ভুল করে দেবে NP5, না, NP5 হলে তো তাহলে 8টা হয়ে যাবে, মানে 7টা হয়ে যাবে। এসে অলরেডি দুটো ইলেকট্রন রয়েছে, এসে NS বলছি মানে বাইরের কক্ষের একটা এস উপকক্ষ রয়েছে, তাতে অলরেডি দুটো ইলেকট্রন রয়েছে, আর পিতে 3টা হলে হয়ে যাবে 5টা বাইরের কক্ষে, তখন হয়ে যাবে নিক্টোজেন। এবারে চলে আসি চালকোজেন মৌল। চালকোজেন মৌল আমরা 16 নম্বর শ্রেণীকে বলি চালকোজেন। হ্যালোজেন 17 নম্বর বলি, নিক্টোজেন 15 নম্বর বলি, আর 16 নম্বর চালকোজেন। তাই চালকোজেন মৌলের সাধারণ ইলেকট্রন কী হবে? আমরা বলবো দেখো NH2NP4, কারণ এসে 2টা, পিতে 4টা। তাহলে পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বোঝা গেছে। এবারে চলে আসি ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তা ডি ব্লক মৌল বলতে গেলে আমরা যদি একটা ধরে নেই যে ধরো স্ক্যান্ডিয়াম মানে 21, তাই 21 যদি হয় তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করে আসি 1s2 2s2 2p6 এরকম করে আমরা করতে পারি। না হলে তো ঠিক আগের যে নিষ্ক্রিয় মৌল 21-এর আগে যদি নিষ্ক্রিয় মৌল ভাবে 18 হবে। 18 কার? আর্গন। তাহলে আর্গন আমরা যদি দিয়ে লিখে দেই তাহলে 18টা ইলেকট্রন বিন্যাস না লিখেও আমরা আর্গন লিখে দিতে পারি। তাহলে আর্গন 3d1 4s2, যদিও 4s আর্গনের পরে আর্গন 3p6-এ কমপ্লিট হয়, তারপরে 4s2 মানে 20 আর 3d1 21। যেহেতু বাইরের কক্ষ 4, সেইখানে 4s বাইরে লিখতে হবে, কিন্তু 4s-এ আগে ইলেকট্রন ঢুকে তারপরে 3-তে ঢুকছে, কিন্তু 4s বাইরের কক্ষ হওয়ার কারণে ও বাইরেই থাকবে বা বাইরেই লেখা হবে। তা যাই হোক, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d1 4s2। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ডিতে ইলেকট্রন ঢুকছে। অনেকের মনে কোশ্চেন হতে পারে, স্যার বাইরের কক্ষ তো 4s, তাই এসে তো 22টা ইলেকট্রন ঢুকে আছে, তাহলে এটাকে এস ব্লক মৌল? না, উত্তর হবে না। কেন? 4s2 হয়ে যাওয়ার পর বাকি পরের যে 21 নম্বর ইলেকট্রনটা কিন্তু ডিতে ঢুকছে, বা ডিতে এখন কমপ্লিট হয়নি, ডিতে এক এক করে ভর্তি হবে, 10 পর্যন্ত ইলেকট্রন থাক। তাহলে তখন আমাদের বুঝতে হবে ওটা ডি ব্লক মৌল, কারণ ডিতে ভর্তি হচ্ছে না, আগে 4s-এ ঢুকবে তারপরে ডিতে ঢুকছে, ডিতে এখনও 1 2 3 করে 10 পর্যন্ত ইলেকট্রন হবে, তাহলে এটা তখন হবে ডি ব্লক মৌল। সেই কারণে ডি ব্লক মৌল চেনার উপায় হচ্ছে বাইরে থাকবে এস আর ভেতরের ডিতে ইনকমপ্লিট অবস্থায় থাকবে। তাহলে এই যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস বলি, সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে? দেখো, এসটা যত কক্ষের রয়েছে ডিটা কিন্তু তার এক কম কক্ষে থাকবে। এসটা 4s বলছি, ডিটা 3d বলছি, তাহলে এসটা যত নম্বর কক্ষ হবে ডিটা ঠিক তার 1 নম্বর কম কক্ষ হবে। সেই কারণে সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে, দেখো লেখা আছে, দেখো n-1d 1 থেকে 10 ns 2 বা 1 থেকে 2। 1 থেকে 2 লেখা হয়েছে এই কারণে, দুটো ব্যতিক্রম রয়েছে বলে, না হলেও শুধু 2 লিখলেও হবে। n-1d 1 থেকে 10 ns 1 থেকে 2। তাহলে আমরা যদি এই শ্রেণী সংখ্যা দেখি, শ্রেণী সংখ্যা কত হবে? তাহলে এসে তো অলরেডি দুটো রয়েছে, তো 2, আর যদি ডিতে একটা ঢুকে যায় তাহলে হয়ে যাবে 3 নম্বর শ্রেণী। আর ডিতে ভর্তি হতে হতে যখন 10টা হয়ে যায়, তো 2 আর 10 যোগ করলে কত? 12। তাহলে সেই কারণে ডি ব্লক মৌলের শ্রেণী সংখ্যা হবে 3 থেকে 12 নম্বর শ্রেণী। বোঝা গেছে? তাহলে এবারে চলে আসি এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল মানে এফে ইলেকট্রন থাকবে, যাদেরকে আমরা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলি, যারা মূলত ওই পর্যায় সারণীর নিচে দুটো সারি করে রাখা আছে, যাদের একটার নাম হচ্ছে ল্যান্থানাইট আর একটার নাম হচ্ছে অ্যাক্টিনাইট। ওই দুটো সারির মৌলগুলোই এফে ইলেকট্রন থাকে, ওদেরকে আমরা এফ ব্লক মৌল বলে থাকি।
ওদের যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস বলা হয় তাহলে ওদের এফেই ইলেকট্রন থাকবে। এবারে এর ক্ষেত্রে আমরা যদি এসের ইলেকট্রন যত নম্বর কক্ষে থাকবে, ডি আরও এক কম কক্ষে থাকবে, এফ আরও এক কম কক্ষে থাকবে, সেইখানে সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে, দেখ ভালো করে লক্ষ্য রাখো, n-2f 1 থেকে 14, n-1d 0 or 1 আর ns2, n-2f 1 থেকে 14, n-1d 0 or 1 আর ns2, মানে ডিতে তখন কিন্তু এফ ব্লকের ক্ষেত্রে 10টা ইলেকট্রন থাকে না, থাকে 3টা মৌলের, মানে প্রথমটা, মাঝেরটা এবং শেষেরটার ক্ষেত্রে একটা করে ইলেকট্রন থাকলে আর বাকিদের ক্ষেত্রে 0 ইলেকট্রন থাকে, আর এসে 2টো ইলেকট্রন থাকে। আর এফ ব্লক মৌলের আমরা যদি চিনব কী করে, যদি কোশ্চেন হতে পারে, তো এফ ব্লক মৌল মানে এফে ইলেকট্রন 1 থেকে 14 পর্যন্ত থাকবে, তাহলে এক এক করে যদি ফিল আপ হয় তখন আমরা বলবো হ্যাঁ এফ ব্লক মৌল। এবারে এফ ব্লক মৌলের শ্রেণী সংখ্যা যদি কত জিজ্ঞেস করে যে এফ ব্লক মৌল কত নম্বর শ্রেণী থাকে, এফ ব্লক মৌলের একটাই শ্রেণী, এর কোনো আর শ্রেণী নেই, সেটা 3 নম্বর শ্রেণী। কেন, দেখো এফ ব্লক মৌল বলতে আমরা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনেট মৌলকে বুঝি, সে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনেট মৌলের যদি অ্যাকচুয়ালি অবস্থান ছিল কোথায়, 3 নম্বর শ্রেণীতে ছিল। ভালো করে পজিশনে লক্ষ্য করলে দেখতে পাবে দুটো স্টার মার্ক লাগানো আছে, ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম, যারা ছিল কিন্তু 3 নম্বর শ্রেণীতে, তাদেরকে আমাদের নিচে জায়গা করে দেওয়া হয়েছে সারি করে, কারণ তাদের 14টা করে মৌল থাকে, একটা করে মৌল নয়, সেই কারণে তাদের ওখানে রাখা সম্ভব হয়নি। তাই ল্যান্থানাম মৌলের শ্রেণী সংখ্যা সবসময় হবে 3। এফ ব্লক মৌলের, ল্যান্থানাইড হোক আর অ্যাক্টিনেট হোক, এফ ব্লক মৌলের শ্রেণী সংখ্যা হবে সবসময় 3। তাহলে আমরা 4টা যে ব্লক, এখান থেকে আমরা 4টা ব্লকের মৌল চিনব কী করে, ইলেকট্রন বিন্যাস দেখে। ইলেকট্রন বিন্যাস দেখে চিনতে গেলে আবার বলছি, শেষ ইলেকট্রন এসে থাকলে এস ব্লক, শেষ ইলেকট্রন যদি পিতে থাকে তাহলে পি ব্লক, শেষ ইলেকট্রন ডিতে চেনার উপায় হচ্ছে বাইরে কিন্তু 4s মানে এস থাকে, ভেতরে ডিতে কিন্তু এক এক করে ইলেকট্রন ফিল হবে 10 পর্যন্ত। আর এফ ব্লক মৌল মানে এস, বাইরে এস থাকবে আর ভেতরে ডি থাকবে, তার ভেতরে আবার এফ থাকবে, এফে ইলেকট্রন ফিল হবে, তাহলে এফ ব্লক। আর শ্রেণী সংখ্যাগুলো আবার বলে দিচ্ছি, এস ব্লক মানে 1 থেকে 2 নম্বর শ্রেণী, পি ব্লক মানে 13 থেকে 18 নম্বর শ্রেণী, ডি ব্লক মানে 3 থেকে 12 নম্বর শ্রেণী, আর এই ব্লক মৌলের শ্রেণী সংখ্যা সবসময় 3। এবারে যদি পার্টিকুলার কোনো মৌল ধরে যদি জিজ্ঞেস করে যে ক্ষারীয় মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হবে, তা ক্ষারীয় মৌল মানে আমরা কত নম্বর শ্রেণী, ক্ষারীয় নম্বর মৌল মানে আমাদের 1 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণী মৌলগুলোকে ক্ষারীয় মৌল বলা হয়, কারণ এদের যে অক্সাইড বা এরা যে অক্সাইড গঠন করে বেশিরভাগ ক্ষারীয় অক্সাইড গঠন করে। তাহলে 1 নম্বর মৌলে ইলেকট্রন বিন্যাস কী হবে, তো 1 নম্বর মৌল মানে এস ব্লক মৌল এবং এসে একটা থাকবে, তাহলে উত্তর হবে NS1। যদি ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে 2 নম্বর শ্রেণী, যারা ক্ষারীয়ধর্মী প্রকৃতির হয় এবং যারা মাটিতে প্রাচুর্য বেশি, তাদের ক্ষারীয় মৃত্তিকা এই কারণে বলা হয়। এই ক্ষারীয় মৃত্তিকা মৌলে যদি ইলেকট্রন বিন্যাস বলা হয় তাহলে NS2 হবে। চালকোজেন তো বলেছি, NH2NP4। মুদ্রা ধাতু মানে যে ধাতুগুলো আমরা কপার, সিলভার, গোল্ড বলে থাকি, মুদ্রা ধাতু, যাদের শ্রেণী সংখ্যা হচ্ছে 11, তাহলে উত্তর হবে কি হবে, N-1d 10 NS1। এদের ব্যতিক্রম থাকে, ওদের হওয়া উচিত ছিল 9 এবং এসে 2টো থাকতো এবং ডিতে 9টা থাকতো, কিন্তু পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস বা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, সেই কারণে ওরা পরিপূর্ণ হওয়ার চেষ্টা করেছে, 9 ছিল, আর একটা ইলেকট্রন যদি পেয়ে যায় 10টা হয়ে যাবে, সেই কারণে তারা কী করে 4s বাইরের কক্ষের একটা ইলেকট্রন নিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে হয়ে গেছে N-1d 10 NS1। তাহলে মুদ্রা ধাতু শ্রেণী সংখ্যা যেহেতু 11। এবারে চলে আসছি যেটা পরীক্ষায় বেশি থাকে, ল্যান্থানাইড মৌল। ল্যান্থানাইট, যার বাংলা নাম হচ্ছে বিরল মৃত্তিকা মৌল, ওদের সংখ্যা 14টা। ওই ল্যান্থানাইড মৌল মনে রাখতে হবে 4f সারি, আর অ্যাক্টিনেট মৌল মনে হচ্ছে 5f সারি। আমরা বলেছি এফ এর ক্ষেত্রে আমরা 2টো সারি আমরা মূলত জানবো, এক 4f এবং 5f। 4f সারির মৌল হচ্ছে ল্যান্থানাইড মৌলগুলো, আর 5f সারির মৌল হচ্ছে অ্যাক্টিনেট মৌল। তাহলে ল্যান্থানাইড মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কী হবে, ল্যান্থানাইড মৌল 4f থাকবে, তাহলে 4f 1 থেকে 14, কারণ এফে 14টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকে। আর 5d 0 or 1 আমরা বলে দিয়েছি যে এদের ক্ষেত্রে, এফ ব্লকের ক্ষেত্রে হয় ইলেকট্রন 1 থাকবে, 3টার ক্ষেত্রে 1 থাকে আর বাকি সব 0 থাকে, সেখানে 5d 0 or 1 6s2। যেহেতু এফটা 4 হয়েছে, ডিটা 1 বেশি হবে, 5d হয়েছে, এসটা আর 1 বেশি হবে, 6s হয়েছে। আবার বলছি, ল্যান্থানাইড মৌলের সাধারণত হচ্ছে 4f 1 থেকে 14,
5d0 or 1 6s2। এর 14টা মৌল যদি আমরা প্রথমটা এবং শেষেরটা মনে রাখার চেষ্টা করি, প্রথমটা হচ্ছে সেরিয়াম, সেটা হচ্ছে 58, আর তারপরে আছে লুটেসিয়াম, ওটা হচ্ছে 71। ওটা ভুল করে লেখা আছে, সেরিয়ামটা হবে 58 হবে আর লুটেসিয়ামটা 71 হবে, উলট পালট হয়ে গেছে, একটু লক্ষ্য কারেকশান করে নেবে। সেরিয়াম থেকে লুটেসিয়াম, সেরিয়াম 58, লুটেসিয়াম 71, 14টা মৌল। এই পারমাণবিক সংখ্যার রেঞ্জ দেখেও আমরা বলে দিতে পারবো ওটা কোন শ্রেণীর মৌল। তোমাকে যদি বলা থাকে যে বললো যে 70 পারমাণবিক নাম্বার, ওটা কী মৌল হবে? উত্তর হবে ওটা ল্যান্থানাইড মৌল হবে, কারণ ওই রেঞ্জের মধ্যে পড়ছে, একটু মনে রাখতে হবে। তাহলে 58 থেকে 71-এর মধ্যে থাকবে 14টা মৌল, এটা ল্যান্থানাইড মৌল। এবারে চলে আসে অ্যাক্টিনের মৌল। তাহলে অ্যাক্টিনের মৌল 5F সারি। তো অ্যাক্টিন মৌল হচ্ছে 4F 1 থেকে 14, 6d0 or 1, কারণ F4 হয়ে 5 হয়ে গেছেন, ডি 1 বেশি হবে, এস আর 1 বেশি হবে, 7s2। এর হচ্ছে যদি আমরা দেখি থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এটাও 14টা মৌল। এখানেও একটু ভুল রয়েছে, থোরিয়াম হচ্ছে 90 আর লরেন্সিয়াম হচ্ছে 103। তো থোরিয়াম থেকে লরেন্সিয়াম 90 থেকে 103, 90 থোরিয়ামের হচ্ছে 90 আর লরেন্সিয়াম হচ্ছে 103, 90 থেকে 103 হবে। এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা সব অ্যাক্টিনাইড মৌল হবে। তাহলে অ্যাক্টিনাইড মৌল চেনার উপায় কি? 5F ইলেকট্রন থাকবে, 5d 1 থেকে 14-এর মধ্যে থাকবে, 6d0 or 1 হবে, 7s2 হবে। এই অ্যাক্টিনাইড মৌলের বাংলা নাম তেমন একটা হয় না, তাও অনেক ক্ষেত্রে আমরা ইউরোনিয়ামোত্তর মৌল বলে থাকি, কিন্তু যেটা দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। ইউরোনিয়ামোত্তর মৌল বললে আমাদের সংখ্যা কিন্তু দাঁড়াবে 11টা, আর অ্যাক্টিনাইড মৌল বললে সংখ্যা দাঁড়াবে 14টা। ইউরোনিয়ামোত্তর মৌল শুরু হচ্ছে ইউরোনিয়ামের পদ থেকে, আর অ্যাক্টিনাইড মৌল শুরু হচ্ছে থোরিয়াম থেকে, সেই কারণে সংখ্যাগত দিক দিয়ে দুটো কিন্তু আলাদা। থোরিয়ামে থেকে যখন শুরু হচ্ছে তখন মৌলের সংখ্যা 14, অর্থাৎ অ্যাক্টিনাইড মৌল 14, আর ইউরোনিয়ামত্ব যদি কোথায় বলা থাকে কোশ্চেনে, তাহলে ওটার সংখ্যা হবে 11। চলে আসি সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল বলতে আমরা মূলত ডি ব্লক মৌলকে বুঝি, তবে না, সন্ধিগত মৌল একটা সংজ্ঞা রয়েছে। সংজ্ঞাটা কি? যে সুস্থিত অবস্থায় বা এবং স্থায়ী জারণ অবস্থায় যদি আংশিক পূর্ণ ডি পক্ষ থাকে, মানে ডিতে 10টা ইলেকট্রনের মানে না থেকে যদি কম থাকে, মানে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে, দুটো কন্ডিশানে, হয় সুস্থিত অবস্থায় নাহলে স্থায়ী জারণ অবস্থায়, যে কোনো একটাতে যদি ডিতে আংশিক পূর্ণ ডি পক্ষ থাকে তবেই আমরা তাকে সন্ধিগত মৌল বলবো। যেরকম আমরা এক্সাম্পল হিসেবে যদি কপারের যদি আমরা বলি ইলেকট্রন সংখ্যা 29, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d10 4s1, কারণ ওটা ব্যতিক্রমের জন্য 10 হয়ে গেছে, এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, আর্গন 3d10 4s1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি কক্ষ পরিপূর্ণ রয়েছে সুস্থিত অবস্থায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে একে সন্ধিগত মৌল বলবো না। কিন্তু এদের জারণ স্তর যদি দেখি Cu2+, তা Cu2+-এর ইলেকট্রন বিন্যাস করলে দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায়, এস থেকে একটা বেরিয়ে চলে গেলো বাইর থেকে, আর ডি থেকে একটা বেরিয়ে চলে গেলো, তাহলে এখন থাকলো আর্গন 3d9, অর্থাৎ এখানে ডিটা আংশিক পূর্ণ থাকছে। তাহলে যে কোনো একটাতে আংশিক পূর্ণ থাকলেই হবে আমরা বলেছি। তাহলে যেহেতু সুস্থিত অবস্থায় ডি কক্ষ পরিপূর্ণ ছিল, কিন্তু স্থায়ী জারণ অবস্থায় ডি কক্ষ আংশিক পূর্ণ, তাহলে একে তো আমরা সন্ধিগত মৌল বলতে পারবো। তাহলে কপার, সিলভার এবং গোল্ড এদের প্রাথমিকভাবে স্থায়ী অবস্থায় এদের আংশিক পরিপূর্ণ হলেও ডি কক্ষ উপকক্ষ, কিন্তু স্থায়ী জারণ অবস্থায় একে ডি কক্ষ আংশিক পূর্ণ রয়েছে, সেই কারণে এদেরকে আমরা সন্ধিগত মৌল বলতে পারি। কিন্তু জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি যারা 12 নম্বর শ্রেণী মৌল রয়েছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, তাদের যদি আমরা স্থায়ী বা সুস্থিত অবস্থায় যদি জারণ সংখ্যা দেখি, এদের জিঙ্কের ক্ষেত্রে 3d10 4s2, মানে আর্গন 3d10 4s2, ডি কক্ষ পরিপূর্ণ। এদের যদি স্থায়ী জারণ অবস্থা বের করি, যে 10 2+, তাহলে 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে চলে গেলে এখানেও থাকছে 3d10, অর্থাৎ এদের সুস্থিত অবস্থায়ও পরিপূর্ণ আর স্থায়ী জারণ অবস্থায়ও পরিপূর্ণ। তাই এদের ক্ষেত্রে ডি কক্ষ যদি পরিপূর্ণ থাকছে, এদেরকে সংজ্ঞা অনুযায়ী সন্ধিগত মৌল বলা যায় না। সেইখানে আমরা সন্ধিগত মৌলের শ্রেণী বলবো 3 থেকে 11 নম্বর শ্রেণী, 3 থেকে 11 নম্বর শ্রেণী একে সন্ধিগত মৌল বলা হয়। এই 12 নম্বর শ্রেণীটাকে সন্ধিগত মৌল বলা যায় না, তবে ওদের ধর্মের মিল থাকে সন্ধিগত মৌলের সঙ্গে, এই কারণে ওই ব্লকের মধ্যেই রাখা রয়েছে।
এবারে সন্ধিগত মৌল যে বলছি, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্যগুলো ভালো করে জানতে হবে, কারণ এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এগুলোর বৈশিষ্ট্য আমরা এস ব্লক মানে ধাতুর বৈশিষ্ট্য হবে, পি ব্লক মানে অধাতুর বৈশিষ্ট্য হবে, সেটা জানার খুব একটা প্রয়োজন নেই। যেটা মেনলি জানতে হবে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য। সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য বললে আমরা বলবো এদের একাধিক জারণ স্তর থাকে, মানে এরা এক একটা মৌল একাধিক জারণ সংখ্যা দেখায়। যেরকম আমরা সবাই জানি আয়রন হচ্ছে +2 +3 দেখায়, ফেরাস এবং ফেরিক, এরকম প্রত্যেকটা মৌল একাধিক জারণ স্তর দেখায়। ম্যাক্সিমাম যদি দেখায় বলা যায় তাহলে হবে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের একবারে +2 থেকে +7 পর্যন্ত হয়, +2 +3 +4 +5 +6 +7, অনেক জারণ সংখ্যা দেখা যায়। তাহলে এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে একাধিক জারণ স্তর দেখায়। এরা অনুঘটক হিসেবে কাজ করে, মানে এরা বেশিরভাগ অনুঘটক বিক্রিয়ায় ব্যবহৃত হয়। এরা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, কারণ এদের বেশি ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন থাকবে। এদের প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে একমাত্র জিঙ্ক বাদে অযুগ্ম ইলেকট্রন থাকবে, এখানে এরা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। এরা রঙিন জটিল যৌগ গঠন করে, মানে এদের যে ডিতে ইলেকট্রন রয়েছে তার ডি থেকে ডিতে ইলেকট্রন স্থানান্তরের জন্য যে শক্তি লাগে তার ফলে ওরা কী হচ্ছে একটা বর্ণ প্রদর্শন করে। তো এইগুলো হচ্ছে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য, এবং এরা বেশিরভাগই ধাতুধর্মী হয়। তাহলে আরেকবার বলছি, সন্ধিগত মৌল হচ্ছে বেশিরভাগ ধাতুধর্মী, এদের একাধিক জারণস্তর দেখা যায়, এরা অনুঘটক হিসেবে কাজ করে, এরা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, এরা রঙিন জটিল যৌগ গঠন করে। তাহলে কোশ্চেন এলে কী আসতে পারে, এমসিকিউ কী আসতে পারে, বলে নিচের কোনটি সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য নয়। তাহলে তোমাকে এবারে জেনে রাখতে হবে কোনগুলো বৈশিষ্ট্য। চলে আসি পরের একবারে গুরুত্বপূর্ণ পয়েন্টে, ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ আমরা সবাই জানি যে পর্যায় বরাবর বাম থেকে যদি ডানের দিকে যাওয়া যায় তাহলে ব্যাসার্ধ বাড়ে না কমে। পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে পরপর আকর্ষণ বল বাড়বে, কারণ প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে বেড়ে যাচ্ছে, ফলে আকর্ষণ বল কিন্তু বাড়বে, আর আকর্ষণ বল বাড়া মানে আকার ক্রমশ হ্রাস পাওয়া। তাহলে এইখানে আমরা মাথায় রাখবো পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে আকর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে পরমাণুর যে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আর স্বাভাবিকভাবে যদি উপর থেকে নিচের দিকে আমরা শ্রেণী বরাবর যাওয়ার চেষ্টা করি, মৌলগুলো যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বলবো একটা কক্ষপথ বেড়ে যাচ্ছে, মানে আকার বা ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা একটা পর্যায় বরাবর যদি বলার চেষ্টা করি, লিথিয়াম থেকে একবারে আমরা যদি নিয়ন পর্যন্ত চলে যাই, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তাহলে পরপর ব্যাসার্ধ কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা হ্রাস পেতে পেতে আমাদের স্বাভাবিকভাবে ধারণা হতে পারে সবচেয়ে নিষ্ক্রিয় মৌলের আকার ছোট। না, নিষ্ক্রিয় মৌলে যেহেতু ভ্যান্ডাল বল দ্বারা আবদ্ধ থাকে তাদের ক্ষেত্রে আকারটা ছোট হয় না, সবচেয়ে ছোট হবে তাহলে 17 নম্বর শ্রেণী, মানে হ্যালোজেন মৌলের। তাহলে আমরা এখান থেকে জানলাম সবচেয়ে আকারে বড় হচ্ছে 1 নম্বর শ্রেণীর মৌল, মানে ওখান থেকেই হচ্ছে হ্রাস পাচ্ছে আকারটা বা ব্যাসার্ধটা। হ্রাস পেতে পেতে সবচেয়ে ছোট হচ্ছে কোন শ্রেণীর মৌলের, হ্যালোজেন মৌলের, মানে 17 নম্বর শ্রেণীর। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, তাহলে 1 নম্বর শ্রেণী ব্যাসার্ধ সবচেয়ে বড়, আর 17 নম্বর শ্রেণী ব্যাসার্ধ সবচেয়ে ছোট। এবারে পরীক্ষায় মেনলি যেটা ব্যাসার্ধ আসে ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ থেকে এমসিকিউ। তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ আকারে ছোট হবে না বড় হবে? ক্যাটায়নের ব্যাসার্ধ আকারে ছোট হবে। কেন? কারণ ক্যাটায়ন তৈরি হচ্ছে ইলেকট্রন বর্জনের ফলে, তাই ইলেকট্রন সংখ্যা যদি কমে যায়, আর প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ার কারণে আকর্ষণ বল বেড়ে যাবে, কারণ প্রোটনই ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে প্রোটনের সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ ইলেকট্রনটা কমে গেছে, ফলে আকর্ষণ বল বাড়বে, আর আকর্ষণ বল বাড়া মানে আকার বা ব্যাসার্ধ কী হবে, ছোটো হয়ে যাবে। আকর্ষণ করছে মানে কাছাকাছি বহিস্থ ইলেকট্রন চলে আসবে, ফলে ব্যাসার্ধ ছোটো হয়ে যাবে। তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ আকারে ছোট হয়, আর অ্যানায়নের ব্যাসার্ধ আকারে ঠিক বড় হবে। কেন? অ্যানায়ন হচ্ছে মানে বহিস্থ কক্ষে ইলেকট্রন প্রবেশ করছে, ফলে প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ফলে আকর্ষণ বল কী হবে, হ্রাস পাবে, আর আকর্ষণ বল হ্রাস পাওয়ার কারণে ব্যাসার্ধ বড় হবে। তাহলে এখান থেকে আমরা জানলাম ক্যাটায়নের ব্যাসার্ধ আকারে ছোট হবে, অ্যানায়নের ব্যাসার্ধ বড় হবে, আর মাঝখানে থাকবে পরমাণু ব্যাসার্ধ। সেখানে লেখা আছে দেখবে ক্যাটায়নের ব্যাসার্ধ লেস দেন পরমাণু ব্যাসার্ধ লেস দেন অ্যানায়নের ব্যাসার্ধ। তাহলে এবারে ক্যাটায়নের ব্যাসার্ধ তো ছোট হবে, এবারে ক্যাটায়নের যত আধান বেশি হবে, যত +1 +2 +3 হবে, তার ব্যাসার্ধ আরও ছোট হবে। কেন? যত আধান বাড়ছে তত ইলেকট্রন সংখ্যা আরও কমে যাচ্ছে, তাহলে ফলে আকর্ষণ বল আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, ফলে আকার
আরও ছোটো হবে। আর অ্যানানের ক্ষেত্রে ঠিক উল্টো, অ্যানানের ক্ষেত্রে যত আধান বাড়বে -1 -2 মাইনাস যত আধান বাড়বে তত তার ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, ফলে আকর্ষণ বল হ্রাস পাবে। আর আকর্ষণ বল হ্রাস পাওয়া মানে ব্যাসার্ধ আস্তে 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 বাড়বে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, একটা কনক্লুশনে আসতে পারি যে ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট, অ্যানায়নের ব্যাসার্ধ বড়। ক্যাটায়নের যত আধান বাড়বে, যত প্লাস বাড়বে, তত আকার আরও ছোট হবে। অ্যানায়নের যত আধান বাড়বে তত ব্যাসার্ধ আরও বাড়বে। ক্যাটায়নের ব্যাসার্ধ যত আধান আকার ছোট হবে, অ্যানায়নের ব্যাসার্ধ যত আধান বাড়বে তত ব্যাসার্ধ বড় হবে। একটা এক্সাম্পল হিসেবে যেটা দেওয়া আছে দেখো, Al3+ সবচেয়ে আকারে ছোট হবে কারণ আধান, Mg2+, Na+, M- O2- বা আরও যদি থাকতো N3-, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে যত আধান বাড়ছে ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, ক্যাটায়নের ক্ষেত্রে যত আধান বাড়ছে ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে। এবারে যদি চলে আসি যে পর্যায় বরাবর ব্যাসার্ধে যেটা ক্রম বলেছিলাম, সেটাই আমরা যেটা দেখিয়েছিলাম দেখানো আছে। এবারে আমরা চলে আসবো আয়নন বিভব। আয়নন বিভব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আয়নন বিভব কথার মানে কি, বাইরের কক্ষে থেকে ইলেকট্রন বের করতে গেলে যে পরিমাণ শক্তি দিতে হবে তাকে আমরা আয়নন বিভব বলি। তাহলে যত বেশি শক্তি লাগবে একটা ইলেকট্রনটাকে বের করতে গেলে তত আয়নন বিভব বেশি, আর যত সহজে বের করা যেত আয়নন বিভব কম। তাহলে আমরা যদি বলি যে আয়নন বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যদি জেনে যাই, তাহলে কোন মৌলের আয়নন বিভব বেশি হবে কম হবে আমরা বলে দিতে পারবো। তাহলে আয়নন বিভব মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে ব্যাসার্ধ মানে আকার, আর একটা হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। তাহলে বলো, যার আকার ছোট তার ব্যাসার্ধ বড় হবে না কম হবে? তাহলে আকার ছোট হওয়া মানে তার বাইরে মানে আকর্ষণ বল বেশি, আর আকর্ষণ বল বেশি হওয়ার কারণে তার বহিস্থ ইলেকট্রনটাকে বের করতে গেলে বেশি শক্তি দিতে হবে বা বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে ছোট আকার যে মৌলের তার আয়নন বিভব বেশি হবে, কারণ যার যে মৌলের আকার ছোট তার বহিস্থ ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি দিতে হবে, ফলে আয়নন বিভব বেশি। আর যদি দেখা যায় ইলেকট্রন বিন্যাস সুস্থিত ইলেকট্রন বিন্যাস থাকে কোনো মৌলের, যেমন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয় বা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, তাদের ক্ষেত্রে যদি এই আয়নন বিভব আলোচনা করা যায় তাহলে তাদের আয়নন বিভব বেশি হবে। কেন? কারণ সুস্থিত ইলেকট্রন বিন্যাস মানে ও ইলেকট্রন ছাড়ার প্রবণতা খুবই কম, ফলে ওখান থেকে যদি ইলেকট্রন বের করতে হয় বেশি শক্তি দিতে হয়। সেই কারণে আমাদের এই দুটো কথাবার্তা মূলত মাথা আরও অনেক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু আমরা মেনলি যেটা সহজভাবে জানার জন্য যে দুটো পয়েন্ট আমরা ব্যবহার করব, এক আকার এবং সুস্থ ইলেকট্রন বিন্যাস। আকার যত ছোট হবে তত আয়নন বিভব বেশি হবে, আর সুস্থ ইলেকট্রন যত থাকবে তত আয়নন বিভব বেশি হবে। তাহলে আমরা যদি একটা পর্যায় বরাবর সাজানোর চেষ্টা করি, পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে আয়নন বিভব বাড়বে না কমবে? তাহলে পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে আকার আমরা কি বলেছি বা ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে ব্যাসার্ধ হ্রাস পাওয়া মানে আয়নন বিভবের মান বাড়বে। তাহলে বাম থেকে ডানে গেলে আয়নন বিভবের মান কিন্তু বাড়বে। তাহলে এই আমরা যদি সাজাই তাহলে হবে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তবে এখানে দুটো জায়গায় কিন্তু ব্যতিক্রম থাকবে, কারণ আমরা বলেছি যদি সুস্থ ইলেকট্রন থাকবে তাহলে তারা আয়নন বিভব বেশি হয়ে যায়। আমরা চলে আসি বেরিলিয়াম বোরনের ক্ষেত্রে। বেরিলিয়াম তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 মানে এস পরিপূর্ণ রয়েছে। বোরন তার 5টা ইলেকট্রন, 1s2 2s2 2p1, পিতে আংশিক পূর্ণ 1টা ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা জানি এসটা পরিপূর্ণ আছে মানে সুস্থ ইলেকট্রন বিন্যাস, আর পিতে 1টা রয়েছে মানে আংশিক পূর্ণ সুস্থিত নয়। তাহলে সুস্থ ইলেকট্রন থাকলে সেখান থেকে ইলেকট্রন বের করতে গেলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, সেই কারণে বেরিলিয়ামের আয়নন বিভব বোরন অপেক্ষা বেশি। আমাদের পর্যায় বরাবর ছিল বলে বোরনের বেশি হওয়া উচিত ছিল, কিন্তু বেরিলিয়ামের আয়নন বিভব বেশি হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে। তাহলে এখানে একটা ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম চলে আসো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। নাইট্রোজেনের আমরা যদি বলি, নাইট্রোজেনের ইলেকট্রন আছে 1s2 2s2 2p3, পিতে 3টা ইলেকট্রন মানে অর্ধপূর্ণ পি উপকক্ষ অর্থাৎ সুস্থ ইলেকট্রন বিন্যাস। আর অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4, পিতে কিন্তু 4টা ইলেকট্রন আংশিক পূর্ণ সুস্থিত নয়। তাহলে নাইট্রোজেন যেহেতু সুস্থিত মৌল, তাহলে ওখান থেকে ইলেকট্রন বের করতে গেলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, সেই কারণে নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেন অপেক্ষা বেশি।
তাহলে এই দুটো জায়গায় ব্যতিক্রম কিন্তু মাথায় রাখতে হবে। হওয়া উচিত ছিল বেরিলিয়াম বোরনের বেশি হওয়া উচিত ছিল, হবে কিন্তু বেরিলিয়ামের বেশি। নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের বেশি হওয়া উচিত ছিল, কিন্তু বেশি হবে নাইট্রোজেনের। তাহলে এই আয়নন বিভব দুটো মাথায় রাখতে হবে, এই দুটো জায়গায় ব্যতিক্রম হয়, কারণ রয়েছে, কারণ সুস্থ ইলেকট্রন আছে কারণে। একই রকম 3 নম্বর পর্যায়ের মৌলগুলি যদি আমরা দেখো, সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের বেশি হবে। তারপর সিলিকন, ফসফরাস, সালফারের মধ্যে সালফারের মধ্যে ফসফরাসের বেশি হবে, কারণ উপরে যা পর্যায়ে যা হয়েছিল নিচের পর্যায়ে একই হবে। তারপরে ক্লোরিন, তারপরে আর্গন। আর যদি জিজ্ঞেস করে যে সবচেয়ে কোন শ্রেণীর আয়নন বিভব বেশি, তাহলে আমরা সবাই বলছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে সবচেয়ে সুস্থ মৌল, আর পর্যায়ে বাড়তে বাড়তে সবচেয়ে বেশি হবে 18 নম্বরে। তাহলে নিষ্ক্রিয় মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি। আর সবচেয়ে কোন শ্রেণীর আয়নন বিভব সবচেয়ে কম? উত্তর হবে ক্ষারীয় মৌলের। ক্ষারীয় মৌলের আয়নন বিভব সবচেয়ে কম। তো এবারে চলে আসি যে আয়নন বিভব তো আমরা পর্যায় বরাবর দেখালাম, এবার শ্রেণী বরাবর যদি দেখা যায়, শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে আকার বাড়ে বা ব্যাসার্ধ বাড়ে, তাহলে ব্যাসার্ধ বাড়া মানে আয়নন বিভব কমবে। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম যদি আমরা সাজানোর চেষ্টা করি, তাহলে যে নিচে সিজিয়াম বসে আছে তার আয়নন বিভব সবচেয়ে কম, আর উপরে যদি আমরা সোডিয়ামকে দেখি তাহলে সোডিয়াম আয়নন বিভব সবচেয়ে বেশি। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আয়নন বিভবের। আর আয়নন বিভব যেহেতু শক্তি প্রয়োগ করতে হয়, দিতে হয়, তাহলে এটা হচ্ছে তাপ শোষী প্রক্রিয়া। এইখানে এদের মান হচ্ছে, বা এদের আই বা আয়নন বিভবের যে আইয়ের মান হবে প্লাস, এই হবে। তাহলে বোঝা গেছে আয়নন বিভবটা আরেকবার ভালো করে বলে দিচ্ছি। আয়নন বিভব আকার যত ছোট হবে এবং সুস্থ ইলেকট্রন যত থাকবে তত আয়নন বিভব বেশি হবে, সেই কারণে নিষ্ক্রিয় মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি। আর তোমার কি বলে ক্ষারীয় মৌলের আয়নন বিভব সবচেয়ে কম। এবারে দুটো জায়গায় ব্যতিক্রম থাকে, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের বেশি, বেরিলিয়াম বোরনের মধ্যে বেরিলিয়ামের বেশি। অর্থাৎ 2 নম্বর শ্রেণীর আয়নন বিভব 3 নম্বরের তুলনায় বেশি, আর 15 নম্বরের আয়নন বিভব 16 নম্বরের তুলনায় বেশি, কারণ হচ্ছে সুস্থ ইলেকট্রন বিন্যাস। এবারে চলে আসি আমাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি ঠিক আয়নন বিভবের বিপরীত ভাবতে পারি আমরা, কারণ এই আয়নন বিভবে ইলেকট্রন বের করতে হয়েছিল বহিস্থ কক্ষ থেকে, এখানে বহিস্থ কক্ষে ইলেকট্রন প্রবেশ করলে শক্তি নির্গত হবে, সেখানে শক্তি দিতে হয়েছিল, এখানে শক্তি নির্গত হবে। তাহলে কোনো মৌলের বাইরে কক্ষে যদি ইলেকট্রন এসে প্রবেশ করে, যত সহজে প্রবেশ করবে তত বেশি শক্তি নির্গত হবে, ফলে ইলেকট্রন আসক্তি বেশি হবে। আর যদি সহজে প্রবেশ করতে না পারে তাহলে ইলেকট্রন আসক্তি কম হবে। তাহলে এবারে ইলেকট্রন আসক্তির মান জেনারেলি কী হবে? জেনারেলি হবে নেগেটিভ, কারণ এটা হচ্ছে তাপমোচী প্রক্রিয়া। আর আয়নন বিভব কী ছিল? তাপগ্রাহী প্রক্রিয়া, সেইখানে পজিটিভ তাপ দিতে হয়েছিল, এখানে তাপ নির্গত হবে, তাহলে তাপমোচী প্রক্রিয়া জেনারেলি নেগেটিভ। তাই ইলেকট্রন আসক্তি এবার কোন বিষয়ের উপর নির্ভর করে? ইলেকট্রন আসক্তি আকারের উপর যদি বলা হয়, যত আকার ছোট হবে তত আকর্ষণ বল বেশি, আর আকর্ষণ বল বেশি হলে আগত যে ইলেকট্রন, তার দিকে যে ইলেকট্রনটা আসছে সে আগত ইলেকট্রনের প্রতিও আকর্ষণ বল থাকবে, ফলে ইলেকট্রনটা সহজে প্রবেশ করবে, আর সহজে প্রবেশ করা মানে বেশি শক্তি সে নির্গত করতে পারবে। সেই কারণে আকার ছোট হলে আয়নন বিভবের মতন অনুরূপ কী হবে? বাড়বে এদের মান। যেরকম আকার ছোট হলে আয়নন বিভব বাড়ছিল, একই রকম আকার ছোট হলে ইলেকট্রন আসক্তির মানও বাড়বে। অর্থাৎ পর্যায় বরাবর বাম থেকে যত ডানের দিকে যাব আকার ছোট হয় বলে ইলেকট্রন আসক্তির মানও বাড়বে। আয়নন বিভবের মান বাড়ছিল, ইলেকট্রন আসক্তির মানও বাড়বে। এবার হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। যে মৌলের ইলেকট্রন সুস্থিত হবে তাহলে সেখানে ইলেকট্রন সহজে প্রবেশ করবে না, কারণ সুস্থ ইলেকট্রন বিন্যাস কেউ ভাঙতে চায় না। তাহলে সেখানে যদি ইলেকট্রন প্রবেশ করাতে হয় তাহলে সহজে প্রবেশ করবে না, ফলে সেখানে ইলেকট্রন আসক্তির মান কম হবে, এবং এত কম সেই মানটা নেগেটিভ না হয়ে যাবে পজিটিভ। কেন? ইলেকট্রন যদি প্রবেশ করছে না, ইলেকট্রন যদি প্রবেশ করাতেই হয় তাহলে শক্তি দিয়েই প্রবেশ করাতে হবে। তাহলে আমরা শক্তি দিচ্ছি মানে, তাপ দিচ্ছি মানে এটা হচ্ছে তাপগ্রাহী প্রক্রিয়া হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে এই ইলেকট্রন আসক্তির মান পজিটিভ। তাহলে ইলেকট্রন আসক্তির মান কখন পজিটিভ হবে? এখানে যদি কোশ্চেন আসে, তাই ইলেকট্রন আসক্তির মান পজিটিভ হবে তাদের ক্ষেত্রে যাদের ইলেকট্রন বিন্যাস সুস্থিত। সুস্থ বলতে আমরা কী বুঝি? নিষ্ক্রিয় মৌলগুলো পরিপূর্ণ থাকে বলে সুস্থিত হয়। এছাড়া যাদের অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকবে, যেরকম নাইট্রোজেনের অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে, এটা সুস্থিত হয়, তাই এর ক্ষেত্রেও ইলেকট্রন আসক্তির মান পজিটিভ। বা ম্যাগনেসিয়াম 3s2,
এটা দুটো পয়েসটা পরিপূর্ণ, এর ক্ষেত্রেও ইলেকট্রন পজিটিভ। সেখানে লেখা আছে দেখো কোন কোন মৌলের ইলেকট্রন আসক্তি পজিটিভ, যেরকম ম্যাগনিজকে মৌলের পজিটিভ হবে, নাইট্রোজেনের পজিটিভ হবে, ম্যাগনেসিয়ামের পজিটিভ হবে, এগুলো হচ্ছে পজিটিভ। আর জেনারেলি হয় ইলেকট্রন আসক্তি নেগেটিভ। এবার ইলেকট্রন আসক্তি যত আকার ছোট হবে তত বেশি হবে, এবং যত সুস্থ ইলেকট্রন থাকবে তত ইলেকট্রন মান কম হবে। কম মানে ওটা মান বেশিরভাগই পজিটিভে চলে আসে। এবারে ইলেকট্রন আসক্তি যদি ক্রম বলা হয়, পর্যায় বড় যদি বাড়তে পারে সবচেয়ে বেশি হবে, তাহলে এবারে আমরা যদি বলি যে কোন শ্রেণীর ইলেকট্রন আসক্তির মান কম, তাহলে আর কোন শ্রেণীর বেশি, তাহলে প্রথম থেকে ইলেকট্রন আসক্তির মান বাড়ছে, তাহলে বাড়তে বাড়তে কোথায় গিয়ে সবচেয়ে বেশি হবে? উত্তর হবে 17 নম্বরে বেশি হবে। কেন? 17 নম্বরে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন সহজে গ্রহণ করলে 8টা হয়ে যাবে। সেইখানে 17 নম্বর শ্রেণীর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম যদি বলা হয় কোন শ্রেণীর হবে, সেটা হবে নিষ্ক্রিয় মৌলিক। কারণ নিষ্ক্রিয় মৌলিক হচ্ছে সুস্থ ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রনটা নেবেই না, ফলে সেখানে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। তাহলে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হবে নিষ্ক্রিয় মৌলের, আর সবচেয়ে বেশি হবে হ্যালোজেন মৌলের। তো এটা একটু ভালো করে মাথায় রাখবে। এবার হ্যালোজেন মৌলগুলির মধ্যে ইলেকট্রন আসক্তি যদি ক্রম বলা হয়, তাহলে উপর থেকে নিতে গেলে আকার যেহেতু বাড়ে, তাহলে ইলেকট্রন আসক্তির মান কমার কথা। তাহলে আমরা সবচেয়ে বেশি হবে ফ্লুরিনের, আর সবচেয়ে কম হবে আয়োডিনের। তাহলে আমরা যদি সাজাই, আয়োডিন লেস দেন ব্রোমিন, লেস দেন ক্লোরিন, লেস দেন ফ্লুরিন। তবে ব্যতিক্রম রয়েছে, ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের সবচেয়ে বেশি হবে। হওয়া উচিত ছিল ফ্লুরিনের বেশি, কিন্তু হবে ক্লোরিনের। কেন? কারণ ফ্লুরিনের আকার এত ছোট ক্লোরিনের সাপেক্ষে, ফলে তার ইলেকট্রন ডেন্সিটি খুব হাই হয়ে যায়। আর ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার কারণে আগত ইলেকট্রনের প্রতি একটা বিকর্ষণ বল কাজ করে, ফলে সহজে সেই ইলেকট্রন নিতে চায় না। সেই কারণে ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে আমরা যদি সাজাই নিষ্ক্রিয় হ্যালোজেন মৌলে যদি ইলেকট্রন আসক্তি ক্রম বলি, এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে, আয়োডিন লেস দেন ব্রোমিন, লেস দেন ফ্লোরিন, লেস দেন ক্লোরিন, মানে ক্লোরিনে বেশি হবে। এইবারে এই ইলেকট্রন আসক্তিগুলো তো জানলাম। এছাড়া যেটা থাকে যে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক। অক্সিজেন যে মৌল, তার দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হবে। এটা কিন্তু একটা মাথায় রাখতে, এখানে পয়েন্টে লেখা নেই, আমি ছেড়ে গেছি। অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক। অক্সিজেন যে মৌল, তার দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে, মানে সেখানে শক্তি দ্বিতীয় হচ্ছে। ও মাইনাস থেকে ও টু মাইনাস করতে গেলে কারণ তারও একই রকম ও মাইনাস হয়ে গেছে, ইলেকট্রন হাই হয়ে গেছে, ফলে আগত ইলেকট্রন প্রতি বিকর্ষণ বল কাজ করবে, তখন হয়ে যাচ্ছে ধনাত্মক। তাহলে ইলেকট্রন আসক্তি এবং আয়নন বিভব থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি, এসএলএসটি বলো বা 11-12 বলো। এবার চলে আসি তড়িৎ ঋণাত্মকতা। শ্রেণী বরাবর কি হয়, বাড়ে না কমে? তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা ঠিক কেমন, যে একটা সমযোজী বন্ধন যদি থাকে, সেই সমযোজী বন্ধনে মানে একজোড়া ইলেকট্রন, সেই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার যে প্রবণতা বা ক্ষমতা, তাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তা তড়িৎ ঋণাত্মকতা সেই শ্রেণী বরাবর কমে আর পর্যায় বরাবর বাড়ে। তাহলে একই রকম আমরা যে তিনটা বিষয় পড়লাম, আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তিনটাই পর্যায় বরাবর বাড়ে। কেন? আকার যত ছোট হবে তত এদের মান বাড়বে। তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। এবার চলে আসি পরের পয়েন্টে, যে ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়, আমরা সবাই জানি, অধাতুর অক্সাইড আম্লিক হয়। তাহলে ক্ষারীয় অক্সাইড এবং আম্লিক অক্সাইড যদি সাজাতে দেয়, কোনটা বেশি ক্ষারীয় কোনটা বেশি আম্লিক, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়, যত বেশি ধাতু হবে তত বেশি ক্ষারীয় হবে। আর অধাতুর অক্সাইড আম্লিক হয়, যত বেশি অধাতু হবে তত বেশি আম্লিক হবে। তবে এক একটা ধাতু যদি আবার অনেকগুলো অক্সাইড থাকে, ধরো ম্যাঙ্গানিজের MnO, MnO2, Mn2O7 এরকম যদি থাকে, একটা ধাতু যখন অনেকগুলো অক্সাইড থাকবে, তখন সবগুলো যে ক্ষারীয় হবে তার কোনো মানে নেই। তখন সেটার নিয়ম হচ্ছে, যত জারণ সংখ্যা বেশি হবে যে ধাতুটার, তত তার কী হবে, আম্লিক ধর্ম বেশি হবে। মানে ধাতুর অক্সাইড ক্ষারীয় হবে কারণ এরা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, অধাতুর অক্সাইড আম্লিক হবে কারণ এদের যে অক্সাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে। এই তো স্বাভাবিক। এবারে একটা ধাতু যদি অনেকগুলো অক্সাইড থাকে, তখন সব অক্সাইডগুলো ক্ষারীয় নয়, যাদের জারণ সংখ্যা বেশি তারা হবে আম্লিক, আর যাদের জারণ সংখ্যা কম তারা হবে ক্ষারীয়। এখানেই আমাদের পর্যায় সারণীর এসএলএসটি সিলেবাস সম্পূর্ণ হলো। এবং 11-12 আরও কিছু, মানে 11-এর যে সিলেবাস রয়েছে সেখানে আরও কিছু রয়েছে, ইউপ্যাক নামটাম রয়েছে, বা প্রথমের দিকে আমাদের মেন্ডেলিভের পয়সানি কিছু রয়েছে, সেগুলো আমরা আলোচনা করলাম না। আমরা মেনলি এসএলএসটি স্টুডেন্টদের জন্য
তাই সবাইকে বলবো, যদি বিষয়গুলো খুব প্রয়োজন মনে করেন, খুব কাজে লাগে আপনাদের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নোটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ইউটিউবে এবং আলোচনাও করে দিচ্ছি, তাহলে সবই আপনাদের হেল্পফুল হবে। আশা করি আপনারা একটু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে নিতে পারলে আমাদের পড়াগুলো খুব মনে থেকে যাবে। এরপরে দেখো একটা লিস্ট করে দেওয়া আছে, লিস্টে কিন্তু আমরা যা যা পড়লাম বা যা যা জানি সেখান থেকে একটা লিস্ট বানানো আছে যে কোশ্চেনগুলো কি হতে পারে। যেমন সর্বাপেক্ষা বেশি পরিমাণে প্রাপ্ত মৌল কোনটা, আমরা বলবো অক্সিজেন। বা অতি সক্রিয় তরল মানে যেটা বেশি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কোনটা, ফ্রান্সিয়াম। এরকম মৌল দুষ্ট মৌল কি, হাইড্রোজেন। সবচেয়ে ইলেকট্রন আসক্তি বেশি কোনটা, ক্লোরিন। তাহলে এগুলো যা যা পড়লাম সেগুলো একটা লিস্ট করে দেওয়া আছে, লিস্টটা একটু দেখে নেবেন, ওর মধ্যে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তাহলে পর্যায় সারণী যে চ্যাপ্টার, মূলত কোশ্চেন আসার বিষয় এক আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, ব্যাসার্ধ। তাই এইগুলো একটু ভালো করে করো। আর ইলেকট্রন বিন্যাস, সেগুলোই আমি আলোচনা করে দিলাম, খুবই কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।